এপিসোডের প্রথমে আমরা জেরিম আর চামিনকে দেখতে পাই। ওরা দুজন তো মুখোমুখি হয়। তখন চামিন তো ওই জুতোটা ওকে দেখায়, বলে এটা তোমার জুতো নাকি। আর এরপর আমরা পাস্টের ঘটনা দেখতে পাই। ও যখন উপরে উঠছিল ও স্লিপ করে জুতোটা নিচে পড়ে যায়, আর এটা তো গিয়ে চামিনের মাথায় লাগে। আর এতে করে ও তো অনেক ভয় পায়। আসলে ও এগুলোতে অনেক বেশি ভয় পায়। ও অনেক রাগ হয়ে যায়। আর এরপর জুতোটা নিয়ে ও উপরের দিকে উঠে। আর তখনই তো জিমিনের সাথে দেখা হয়। এরপর চামিন তো জিমিনকে জিজ্ঞেস করে যে এটা তোমার নাকি। ও তো বলে হ্যাঁ। এরপরে ও তো বলে তুমি আমায় কেন খুন করতে যাচ্ছিলে। ও তো বলে আমি এরকম কিছুই করতে চাইনি। বলে আমি জানি তুমি এটাই করতে চাচ্ছিলে। তখন ও জিজ্ঞেস করে আমি কেন তোমার সাথে এমনটা করতে যাব। চামিন বলে আমার অনেক টাকা আছে, এই জন্যই তুমি এমনটা করেছো। ও জিজ্ঞেস করে তোমার কত টাকা আছে। ও তো বলে এত টাকা যে আমি নিজেও জানি না। ও বলে আসলে আমি এখানে জবের জন্য এসেছি, এগুলো আমার কোনো ইন্টেনশনের মধ্যে নেই, আর আমার লেট হয়ে যাচ্ছে। ও তো এটা দিতে চায় না, বলে তোমাকে আমি পুলিশে ধরিয়ে দিব। এরপর ও তো জোর করে ওর জুতোটা নিয়ে নেয় আর বলে তোমার এই ফালতু কথা শোনার মতো সময় নেই আমার, তুমি এখান থেকে চলে যাও। এরপর দেখা যায় ও তো ওকে এর জন্য ধাক্কা দেয়, আর এরপর নিজে ওকে আবার বাঁচিয়ে নেয়। ওর এই ঘটনা দেখে চামিন তো একেবারে অবাক, যে মেয়ে মানুষ এরকম হতে পারে নাকি। ও তো অন্য মেয়েদের তুলনায় একেবারেই অন্যরকম। এরপর জেরিম তো বলে আমি তোমায় ফেলে দিচ্ছিলাম, আবার আমি তোমার বাঁচালাম। এই কথাটা মনে রাখবে যে আমি তোমায় বাঁচিয়েছি। আমার কোনো ইন্টেনশন ছিল না তোমাকে আঘাত করার, আর এটা এমনিতেই হয়ে গিয়েছে। এইসব মাথা থেকে একেবারে ঝেড়ে ফেলো, আর আমার এইসব ফালতু কাজ করার সময় নেই। ও তো জেরিমের এই আচরণে অবাক হয়ে যায়। এরপর আমরা দেখি জেরিম তো ওয়াশরুমে আসে, আর এরপর বলে আমার মুডটা ঠিক করতে হবে, আমি এখন ইন্টারভিউ দিতে যাব। এরকম গুমরামক করে গেলে চলবে না। আর আসতে না আসতে কি একটা ঝামেলা হয়ে গেল। ছেলেটা অনেক হ্যান্ডসাম ছিল, কিন্তু খুবই রুড ছিল। এরপর দেখা যায় ও তো নিজের মুখটাকে স্মাইলি করে নেয়, আর বলে এখন ভালো মতো আমি ইন্টারভিউ দিব, আর এই চাকরিটা তো আমিই পাবো, আর আমার সব কিছুই চেঞ্জ হয়ে যাবে, আমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। এরপর আমরা দেখি ও যখন রুমে আসে ও তো দেখে একেবারে অবাক হয়ে যায় যে এখানকার সিও তো চামিনকে দেখেও একেবারে অবাক। চামিন বলে কি আশ্চর্য, তুমি এখানে এসেছো, আর এখানে জব ইন্টারভিউ দিতে এসেছো, যাকে তুমি একটু আগে মার্ডার করতে চাচ্ছিলে। তুমি তো একেবারে ডেভিল, আর যার কিনা কোনো পাকনা নেই। আমি তোমাকে কখনো এখানে জব দিব না। আমি এরকম মানুষকে কখনোই জবে রাখি না। আমি এমনদেরকে রাখি যারা অনেক ভালো, আর আমার সবসময় হেল্প করে, আর আমার টেক কেয়ারও করে। কিন্তু তুমি তো পুরোটাই উল্টো। এখানে থেকে তোমার আর কোনো লাভ নেই। চামিন তো মুখের উপর একেবারে না করে দেয়, বলে এখন এখান থেকে চলে যাও, আর নেক্সট জনকে পাঠিয়ে দাও, তোমার এখানে চাকরি হবে না। এরপর আমরা দেখি জেরিম তো বলে তুমি এগুলো কি বলছো, আমি যদি এখানে চাকরি না করি তাহলেও আমি তোমায় ছাড়বো না। আমি তোমায় অভিশাপ করছি যে তোমার উপর বিজলি পড়বে, আর তুমি তাতেই মারা যাবে। আর এই কথা শোনার সাথে সাথে জিমিন তো একেবারে ভয় পেয়ে যায়। ও তো অন্য কিছুতেই ভয় পায় না, ও শুধু মৃত্যুকেই ভয় পায়। ওর কাছে অনেক টাকা আছে, কিন্তু ও মৃত্যুকে অনেক বেশি ভয় পায়। তাই সব সময় ও নিজেকে অনেক সেভ রাখার চেষ্টা করে। ও বলে তুমি এভাবে আমাকে কেন অভিশাপ দিচ্ছ, এটা তাড়াতাড়ি তুলে নাও। তখন জিমিন বলে আমি এটা কিছুতেই তুলবো না, আমি তোমায় অভিশাপ দিলাম যে তোমার উপরে বিজলি পড়বে, আর এরপর বুঝবে যে কেমন লাগে। তখন ও তো এটা কল্পনা করতে থাকে, ও ভাবে এটা কখনোই হতে পারে না। জেরিন তো ওকে আরো অভিশাপ দিতে থাকে, বলে দেখো না যেমন বাঘ তাড়া করে ঠিক তোমারও এরকম তাড়াই করবে কেউ, আর তুমি কোথায় পালাবে এগুলো বুঝতে পারবে না, আর এরপর তুমি বাঘের সামনে ধরা পড়েই যাবে। এটা শুনে ও তো ওর ছাতা দিয়ে ওর সামনে ধরে, আর বলে আমি এভাবে রক্ষা পাবো। জেরিন তো রাগ করে চলে যায়, আর তখন ওর জুতাটাও খুলে যায়। এরপর ও জুতা দুটোই খুলে ফেলে, বলে এই জুতার জন্যই এত সব। জেরিম ওইখান থেকে চলে গেলেও চামিনের অবস্থা তো খারাপ হয়ে যায়। এটা তো ওর মনে একেবারে গেঁথে যায় যে ওর সাথে এমনটাই হবে। এরপর ও তো ছাতা নিয়ে রুমের মধ্যেই হাঁটে, আর বলে যে আমি একটু বাইরে যাচ্ছি ফ্রেন্ডের সাথে দেখা করতে। অন্যান্য এমপ্লয়াররা বলে সে ঘরের মধ্যেও কেন এরকম ছাতা রাখে। তখন আরেকজন বলে সে মৃত্যুকে খুব ভয় পায়, আর মনে করে যখন তখন তার উপর কোনো দুর্ঘটনা ঘটতে পারে, তার জন্যই সে সবসময় এমন করে। আর এদিকে তো চামিনের অবস্থা একেবারে খারাপ, ও তো ভয়ে একদম শেষ। এদিকে জেরিন তো
ওর ফ্রেন্ডের কাছে আসে আর এসে বলে আজকে খুব বড়লোক একটা ছেলের সাথে দেখা হয়েছিল, কিন্তু লাস্ট পর্যন্ত সে আমার বস। আর এমন ঘটনা ঘটলো যে আমার চাকরিটাই হলো না, এই জুতার জন্য এসব হলো। তখন ও তো বলতে থাকে আমাদের ভাগ্য আর ভালো কোথায়, দেখো অন্য মেয়েরা ওইখানে চাকরি করে বিয়ে করে সেটেল হয়ে গিয়েছে, আর আমাদের তো জবই হচ্ছে না, আমরা সারা জীবন হয়তো এরকমই থাকবো। এইগুলো নিয়ে ওরা হাসাহাসি করে, আবার মনও খারাপ করে, বলে কি আর করা, এইরকমই জীবনটা পার করতে হবে হয়তো, কোনো রাজকুমারের দেখা হয়তো আর পাবোই না। এগুলো বলে তো ও মন খারাপ করতে থাকে। আর এদিকেই চামিন তো ওর বন্ধুদের সাথে দেখা করতে আসে। ও যখন গাড়ি থেকে বের হয় ও তো জেরিমেকেই দেখতে থাকে যে ওকে অভিশাপ দিচ্ছে, আর তখনই সেখানে বিদ্যুৎ চমকায়। এতে করে ও তো ভীষণ ভয় পেয়ে যায়। ও তাড়াতাড়ি ওর ছাতাটা ফোটায় আর ওইখান থেকে তাড়াতাড়ি ভিতরে চলে যায়। এরপর আমরা দেখি ও তো ওর ফ্রেন্ডের সাথে ছিল, ওর ফ্রেন্ডরা অনেক মজা করছিল, কিন্তু ও তো শুধু ওই কথাগুলোই মনে হচ্ছিল যে জেরিম ওকে কী বলেছে আর কিভাবে ওকে বাঁচিয়েছে, এইগুলো ও ভাবতে থাকে। আর ও স্মাইল করতে থাকে যে কিভাবে ওকে জেরিম বাঁচিয়েছে একটা মেয়ে হয়ে। এইগুলো দেখে ওর ফ্রেন্ডরা বলে তোমার কি হয়েছে? ও তো বলে আজকে একটা মেয়ের সাথে দেখা হয়েছিল, মেয়েটা খুবই অদ্ভুত, ও আমাকে বাঁচিয়েছে আবার আমাকে অভিশাপও দিয়েছে। তাদের মধ্যে একজন বলে আমি তো ভাবছি মেয়েটা হয়তো তোমাকে স্ল্যাপ করেছে, তুমি যেরকম ফেস করে থাকো তাতে এরকমটাই করে মেয়েরা। তখন ও তো বলে মেয়েটা তোমায় অভিশাপ করেছে, এখন তুমি কি করবে? ওকে তো এই জিনিসটা খুবই ভাবায়। এরপর আমরা দেখি ও তো বাসায় ফিরে আসে আর এরপর এটা নিয়েই ভাবতে থাকে যে ও এই অভিশাপ থেকে কিভাবে রক্ষা পাবে। এগুলো ভাবতে ভাবতে ও তো পর্দার আড়ালেই জিমিনকে দেখতে পায়, দেখে যে সে তো ওকে পিকি বউ বলছে। এটা দেখে ও তো ভয় পেয়ে যায়, ও ভাবে ও এখানে কিভাবে আসলো। আর এরপর দেখতে পায় এটা ওর ইমেজিন ছিল। চামিন তো সোফার উপরে ওকে বসতে দেখে আর এটা দেখে ও ভীষণ ভয় পেয়ে যায়, বলে তুমি এখানে কি করছো? আর ও ওর ছাতাটা এগিয়ে দেয় আর তখন দেখতে পায় ওইখানে তো ও ছিল না। ও তো ভীষণ ভয় পেয়ে যায়, বলে এই মেয়েটা আমার বাসায় কি করছে আর আমি কেন সব জায়গায় ওকে দেখছি। এরপরে ও বলে যে একটু ওয়ার্কআউট করি, তাহলে হয়তো আর দেখতে পাবো না আর আমি ওকে পাথরের মতোই দেখবো। আর এরপর ও তো ওয়ার্কআউট করতে শুরু করে যে যাতে করে ও পাথর দেখতে পায় আর কোনো মেয়েকে না দেখতে পায়। এরপর ও তো আবারও ওয়ার্কআউট করতে থাকে আর এবারও ও সামনে দেখতে পায় ও জিমিনকে দেখে ভীষণ ভয় পেয়ে যায়। ও ভাবে মেয়েটা হয়তো ভূত হয়ে গিয়েছে, ওর এই কথা শুনে হয়তোবা মেয়েটা সুইসাইড করেছে আর এরকম ভূত হয়ে ওকে বিরক্ত করছে। ও তাড়াতাড়ি বেডে গিয়ে শুয়ে পড়ে আর এরপর ও দেখতে পায় যে ওর বেডের উপরে জিমিন লাফাচ্ছে। এটা দেখে ও তো ভাবে ও হয়তো মেয়েটার প্রেমেই পড়ে গিয়েছে আর এই জন্যই এমনটা হচ্ছে। ও তো স্মাইলই করতে থাকে আর ভাবে যে এরকমটা কখনোই হতে পারে না, ও কারোর প্রেমে পড়তেই পারে না। এরপর আমরা দেখি ও তো ওইভাবেই ঘুমিয়ে পড়ে। ও তো নিজের চোখটাকে বন্ধ করে রাখে যাতে করে ও জিমিনকে আর দেখতে না পায়। এরপর আমরা দেখি সকাল হয়ে যায় আর সূর্যের মধ্যেও ও জিমিনকেই দেখতে পায়। এরপর দেখা যায় ও তো ওর চোখ খুলে আর দেখতে পায় যে বেডের উপরে কিছু একটা নড়াচড়ার শব্দ বোঝা যাচ্ছে। ও পিছন ঘুরে দেখতে পায় ওইখানে তো জিমিন ঘুমিয়ে আছে। এটা দেখে ও ভয় পেয়ে কম্বলের মধ্যে মুখ লুকোয় আর ও কম্বলের মধ্যেও জিমিনকেই দেখতে পায়। ও এবার বুঝে ফেলে যে ওর এই অভিশাপ ওর পিছন ছাড়বে না, তাই মেয়েটাকে চাকরি দিতেই হবে। এরপর ও জিমিনের সব কিছু খুঁজে বের করে যে জিমিন কোথায় থাকে আর সে তার সিভিতে কী কী লিখেছিল। আর এরপর ওইখান থেকে তো ওর নাম্বারটা নিয়ে নেয়। এরপর আমরা দেখি ও তো সিদ্ধান্ত নিয়ে নেয় যে চাকরিতেও জিমিনকে রাখবে, এতে যাই হোক না কেন, ও কিছু পারুক বা না পারুক ও তো ফোন করবে। এরপর আমরা জিমিনকে দেখি, জিমিন তো ভাবছিল কিভাবে জব পাওয়া যায় আর এদিকে সে তো দুধের মধ্যে চকলেট মেশায় আর এটা প্যাকেটের মধ্যে করেই ও খেয়ে নেয়, কেননা ওর এটা অনেক বেশি পছন্দের। আর ও চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল আর তখনই ওর কাছে একটা ফোন চলে আসে। ও দেখতে পায় ওর বাবা লোন নিয়েছিল আর সেটার একটা ডকুমেন্টস পাঠানো হয়েছে। এরপর আমরা দেখি ওর কাছে একটা আননোন নাম্বার থেকে ফোন আসে আর এরপর ও তো ফোনটা রিসিভ করে আর ও বুঝতে পারে এই ফোনটা কে করেছে। এদিকে জিমিন তো বলে তোমাকে জবে রাখার জন্যই ফোন করেছি। ও বলে যে আমি বুঝতে পেরেছি তুমি আমার সঙ্গে প্র্যাঙ্ক করছো, আসলে আমায় ক্ষমা করে দাও, আমি তো তোমার কাছে এমনিতেও সরি বলেছি তোমার জুতোটা মাথায় লাগার জন্য, আমি ইচ্ছে করে এটা করিনি, এটা স্লিপ
স্কিপ করে চলে গিয়েছে, আর এর জন্য আমি কতবার সরি বলবো। তখন জিমিন বলে আমি সত্যি তোমায় চাকরিতে রাখতে চাই। তখন ও তো বলে আমি বুঝেছি তুমি আমার সাথে মজা করছো। ও তো বলে না, তুমি আমার অভিশাপ দিয়েছো আর আমি সব জায়গায় তোমাকেই দেখতে পাচ্ছি। আমি জানি এটা তোমার অভিশাপের জন্যই হয়েছে। তখন ও তো বলে আচ্ছা আমি বুঝতে পেরেছি, তুমি এই জন্যই আমায় জবে রাখতে চাও। তুমি কি ভেবেছো যে আমি তোমায় এটা বলবো যে আমি তোমার সাথে কাজ করতে চাই না? তোমার মতো এত রুড লোকের সাথে কাজ করব না, এটা কখনোই না। আমি তো তোমার এখানে জব করতেই চাই, তুমি যাই বলো না কেন। তুমি আমায় জব দিলেই আমি খুশি, আর যা কিছু হয়েছে আমি ভুলে গিয়েছি, আর জবটা দিলেই আমি খুশি। আমি তো আজই আসছি অফিসে আর চাকরিতে জয়েন করব। ও তো খুশিতে একেবারে আটখানা হয়ে যায়। ও বুঝতে পারে ওর জীবন এখন ঘুরতে যাচ্ছে। আর এদিকে জিমিনও একটু স্বস্তি পায় যে হয়তো ও এই অভিশাপ থেকে এবার মুক্তি পাবে। ও বলে ঠিক আছে তুমি চলে এসো। আর এদিকে তো চাউমিন ব্লাশ করতে থাকে। এরপর ওভাবে কেন ও ব্লাশ করছে, ও তো এই মেয়েটাকে ভালোবাসে না, আর কেন ওর এরকম হচ্ছে। জিমিন তো খুশিতেই লাফাতে থাকে, ওর জব হয়ে গিয়েছে, ওর এখন আর কোনো কষ্ট থাকবে না। আর ও তো ওর বাবাকে থ্যাঙ্কস বলতে থাকে। এরপর আমরা চাউমিনকে দেখি, ও তো আয়নার সামনে নিজেকে হ্যান্ডসাম বলে বলে আমি তো অনেক হ্যান্ডসাম, আর আজকে আমায় আরও হ্যান্ডসাম দেখতে হবে, আর তাই অনেক সুন্দর করে পরিপাটি হয়ে যেতে হবে। আর এরপর ও তো একটা গোল্ডের চেন নেয়, আর এটা পরে ও তো একেবারে সোয়াগ স্টাইল দেয়, বলে যে এভাবে যাব, আবার এটা বাতিল করে দেয়। এরপর ও আবার আরেকটা ড্রেস পরে, আর যেটা অনেক বেশি টাইট ছিল। এরপর ও তো একটা কোট পরে নেয়, আর এই কোটের সব ময়লা ওর মুখে চলে যায়। ও বলে এটাকে ক্যান্সেল করব, এটা পরা যাবে না। এরপর আমরা দেখি ও তো আরও একটা ড্রেস পরে, আর যেটা একেবারে পারফেক্ট ছিল। ও এটা পরেই আজ অফিসে যাবে। এরপর আমরা দেখি ও তো আবার ভাবতে থাকে যে ও এত পরিপাটি হয়ে গেলে যদি মেয়েটা ওর প্রেমে পড়ে যায়, আর ওকে তো আবার ভালোবাসতে হবে। এরকমটা করা যাবে না, এমন কিছু একটা করবে যাতে করে মেয়েটা ওকে পছন্দ না করে। এরপর ও একটা আইডিয়া বের করে, আর ও তো একটা বেল্ট পরে নেয়, আর যেটা খুবই অকওয়ার্ড ছিল। এরপর বলে এটা কোনো মেয়ে পছন্দ করবে না। এরপর আমরা দেখি ও তো অফিসে চলে আসে, আর এদিকে জেমিনও অফিসে চলে আসে। দুজনেরই দেখা হয়ে যায়। ও গাড়ি থেকে নামলে জেমিনকেই দেখতে পায়। জেমিন তো ওকে থ্যাঙ্কস বলে চাকরিটা দেওয়ার জন্য। তখন ও দেখতে পায় জেমিন অনেক হ্যাপি, বলে তোমাকে আজ অনেক ভালো দেখাচ্ছে। তখন জেমিন বলে হ্যাঁ আমি টাকা আসলে অনেক ভালোবাসি, আর এই চাকরিটা পাওয়ার পরে আমি যত টাকা পাবো আমি তত হ্যাপি হব, আর আমি মানুষকে বদদোয়াও কম করব, অভিশাপ একেবারেই দিব না। ও তো বলে এটা তো খুব ভালো কথা, তোমার অভিশাপ আমার একেবারে লেগেই যাচ্ছিল। এরপর আমরা দেখি জেমিন তো খেয়াল করে যে চাউমিন একটা কীরকম বেল্ট পরেছে। তখন ও বলে তুমি এটা কি পরেছো, এটা তোমার সাথে একেবারেই যাচ্ছে না, আর তুমি যেটা পরেছো এটা কোনো মেয়ে পছন্দ করবে না, তোমার এরকম পছন্দ আমি তো ভাবতেই পারি না। এটা বলে ও তো একেবারে হাসতে থাকে, আর ওর এই হাসিতে চাউমিন তো একেবারে রেগে যায়। এরপর চাউমিন বলতে থাকে মেয়েটা সবসময় আমার সাথে এমন কেন করে, আমার মুখের উপরই বলে চলে গেল। এরপর ও তো বেলটা খুলে ফেলে, আর এরপর ওরা দুজনই হোটেলের মধ্যে ঢুকে। এরপরে চাউমিন তো জিমিনকে পরিচয় করিয়ে দেয়, বলে আজ থেকে ও তোমাদের সাথেই কাজ করবে, আর ও আজ থেকে নিউ যে চলে গিয়েছে তার পরিবর্তে ওকে নেওয়া হয়েছে, আর ওর সাথে তোমরা ভালো ব্যবহার করো। এরপর দেখা যায় ও বলে আমি এখনই মিটিং করব, আর এটা বলার সাথে সাথে সবাই তো টেবিলে বসে পড়ে। আর ওদের মিটিংটা এমন ছিল যে ওরা ছোটবেলায় খেলার মতো করেই এই খেলাটা খেলবে, আর এখানে গানের ছলেই কথা বলবে, যার যার শখের কথা সেই বলবে যে কে কি হতে চায়। তখন জিমিন তো বলে এটা তো বাচ্চাদের খেলা, তোমরা কেন খেলছো? তখন ওর ম্যানেজার তো বলে এটা এরকমই, আমার বস যা বলবে শুধু তাই করো, দেখো এতে উনি অনেক খুশি হবে। এরপর এক একজন তো এক একজনের শখের কথা বলে যে তারা কি হতে চায়, আর এদিকে জিমিন তো বলে যে সে সিন্ড্রেলা হতে চায়। এটা শোনার সাথে সাথে সবার মুখ একেবারে গোমরা হয়ে যায়। ও তো বুঝতে পারে না যে ও কি ভুল বলেছে। আর তখনই ওদের এই মিটিংটা বন্ধ করা হয়, আর সবাই একেবারে চুপচাপ হয়ে যায়। এদিকে ওদের বস তো অনেক বেশি রেগে যায়, সে তো কথাই বলে না, রাগ করে সে তার রুমে বসে থাকে, আর ভাবতে থাকে যে সব মেয়ে একই রকম, সবাই কেন সিন্ড্রেলা হতে চায়, আর এখানে কাজ করে আবার বিয়ে করে চলেও যাবে, আমি এরকম কাউকে এখানে রাখবো না। ও এগুলোই ভাবতে থাকে। এরপর আমরা দেখি জেমিনের একটা নখ তো ভাঙা থাকে। এরপর দেখা যায় সবাই বাইরে কথা বলতে থাকে। ওদের বস তো রাগ করে রুমের মধ্যে বসে আছে, আর এখন জেমিনের চাকরিটা হবে কি
না এটা নিয়েও সবাই কনফিউজড। সবাই তো ওকে বলে গিয়ে সরি বলো, আর বলো তোমার এটা ড্রিম নয়, এমনিই বলে ফেলেছো। তখন ও তো বলে এটা আমার ড্রিম, আমি কেন মিথ্যে বলতে যাব, আর এতে সমস্যাটা কোথায়। সবাই বলে যে এখানে এরকম বলা মেয়েরা সবাই বিয়ে করে চলে গিয়েছে, আর আমার বসের লস হয়ে গিয়েছে। এরপর দেখা যায় ও তো রুমের মধ্যে ঢুকে, আর তখন চামিন বলে আমি তো তোমায় চাকরিতে রাখতে পারবো না, কেননা তুমি এখানে চাকরি করতে করতে একটা বিয়ে করবে, আর এরপর এখান থেকে চলেও যাবে, আর এতে করে আমার অনেক বেশি লস হয়ে যাবে। এখানে আমি এমন কাউকে রাখবো যে কিনা কাজ করতে পারে। তখন ও তো বলে এতে কি সমস্যা, আমি তো এখানে ভালো চাকরি করতে চাই, আর ভালো ছেলে দেখে বিয়েও করতে চাই, এটা তো আমার স্বপ্ন, এতে কোন প্রবলেম রয়েছে। তখন ও তো বলে যারা এরকম উইশ করে তারা প্রত্যেকেই চাকরি ছেড়ে দিয়েছেন, তাই এরকম লোক আমার দরকার নেই, আমি এমন কাউকে চাই যে এখানে কাজ করতে পারে। ও তো বলে আমি বিয়ের পরেও এখানে কাজ করব, আর এই কাজটা আমার খুবই দরকার, আর আমি বিয়েও করতে চাই আবার কাজও করতে চাই। ও তো বলে এরকম তো হয় না। তখন জেমিন বলে তাহলে ঠিক আছে, আমাকে একটা কাজ দেওয়া হোক বা শর্ত দেওয়া হোক, যেটা পূরণ করতে পারলেই আমাকে এই কাজটা দেওয়া হবে। তখন জামিন তো বলে ঠিক আছে, আমি তোমার সাথে একটা কম্পিটিশন করব, আর এতে যদি আমি জিতে যাই তুমি এই চাকরিটি পাবে না, আর যদি তুমি জিতে যাও তুমি এই চাকরিটি পাবে। ও বলে ঠিক আছে। আর এরপর দুজন তো বেরিয়ে পড়ে, ওরা একটা খেলা খেলবে, আর ওদেরকে সবাই দেখতে থাকে আর বলতে থাকে আজ কিছু একটা অনর্থক হয়েই যাবে, দেখে নিও। ওরা দুজন তো কারোর কথা না শুনেই বেরিয়ে পড়ে। এরপর দেখা যায় ওদের এক এমপ্লয়ার বলে যে আমাদের বস তো একেবারেই পাগল, আর ওর কথা শুনে সবাই হাসতে থাকে। এরপর আমরা দেখি ওরা দুজন তো কম্পিটিশন করার জন্য চলে আসে, আর ওদের কম্পিটিশনটা এমন থাকে যে ওরা দুজনে একটা করে বোতল শেষ করবে, আর যে একদমই শেষ করতে পারবে সেই জিতে যাবে। এরপর আমরা দেখি ওরা কম্পিটিশন করার জন্য দুটো বোতলও নিয়ে নেয়। এরপর দেখা যায় ও তো বলতে থাকে তুমি এটা কমপ্লিট করতে পারবে না, একটা মেয়ে মানুষ হয়ে তুমি এত ড্রিঙ্কস কীভাবে করবে। ও তো বলে আমি এটা করে ফেলবো, আর আমার গায়ে অনেক বেশি শক্তি। আর এরপর ও তো ওর বোনদের কথা বলে আমার বোনরা অনেক স্ট্রং, ওরা সব কিছু একা হাতেই তুলে ফেলতে পারে, একটা ছেলে মানুষের থেকেও ওরা অনেক বেশি কাজ করতে পারে। আর আমি তো ওদেরই বোন, আমার গায়েও ওই সেম ব্লাডই, আমার বাবাও অনেক বেশি স্ট্রং ছিল, আর আমার মাও অনেক বেশি স্ট্রং ছিল, তাই আমিও অনেক বেশি স্ট্রং। তখন ও তো বলে তোমার ফ্যামিলি এত স্ট্রং কীভাবে হলো। এরপর আমরা ওদের বোনদের দেখতে পাই, ওদের বোন দুজন সত্যি বড় বড় দুটো ভারী জিনিস নিয়ে যায়, আর ওর মোটু বোন তো দুটো নেয়, আর এতে করে ওর কোনো সমস্যাও হয় না, ওরা অনেক স্ট্রং। এরপর আমরা দেখি ওরা দুজন কম্পিটিশন শুরু করতে চায়, আর তখন জেমিন তো একটা বোতল খুলতে চায়, কিন্তু ও তো এটা খুলতে পারে না। তখন ওর বস বলে তোমার গায়ে তো কোনো শক্তি নেই, তুমি নাকি এত স্ট্রং। তখন জেমিন বলে ঠিক আছে, আমার সাথে একবার পাঞ্জা লড়ে দেখুন, যে জিতে যাবে বোঝা যাবে যে কে বেশি স্ট্রং। এরপর ওরা দুজন তো এটা করতে শুরু করে, আর জামিন তো জিতেই যাচ্ছিল, জেমিন ওর সাথে পেরে উঠছিল না। তখন ও তো ওর দুটো হাত ব্যবহার করে, ও দু হাত দিয়েই খেলা শুরু করে দেয়। আর তখন ও দেখতে পায় যে ওর হাতের একটা নখ তো ছিলই না, শুধুমাত্র একটু ছিল। ও ভাবে যে এরকমটা করার জন্য নখ হয়তো উঠে গিয়েছে। তখন ও তো খেলাটা বন্ধ করে দেয়, আর ওকে সরি বলতে থাকে, বলে আমার জন্য হয়তো এমনটা হয়েছে। তখন জামিন বলে এটা আমার ছোটবেলা থেকেই, তুমি কিছুই করনি। এরপর আমরা দেখি ওর ছোটবেলার সিন দেখানো হয়, ও ছোটবেলায় একবার কারোর পিছনে দৌড়তে গিয়ে পড়ে যায়, আর কাজে লেগে ওর নখের এই অবস্থা হয়ে গিয়েছে। ওর তো মনটা একটু খারাপ হয়, আর বলে এগুলো বাদ দাও। এরপর বলে ঠিক আছে শুরু করো, দেখা যায় কে জিতে যায়। এরপর আমরা দেখি জেমিন তো বোতলটা খুলে ফেলে, আর ও মুখে নিয়ে একেবারে ড্রিঙ্কস করতে থাকে। ও তো কোনো নিঃশ্বাসই ফেলে না, ও ড্রিঙ্কস করতেই থাকে। আর ওর এই ড্রিঙ্কসের মাত্রায় চারিদিকে একেবারে ঘূর্ণিঝড় শুরু হয়ে যায়, সব কিছু উড়ে যাচ্ছিল, লোকজনও যেন উড়েই যাচ্ছিল। আর এদিকে জামিনের অবস্থাও খারাপ হয়ে যাচ্ছিল। আসলে এটা তো ওর ইনার ভাবনা থাকে। জিমিন তো একটানে বোতলটা শেষ করে ফেলে, আর এ দেখে ও বলে দেখো আমার কাজ শেষ, এবার তুমি শুরু করো। এরপর আমরা দেখি জামিনের অবস্থা তো একটু খারাপই হয়ে যায়। এরপর ও বলে ঠিক আছে। ও তো কিছুটুক খেতে না খেতে আর খেতে পারে না, আর মুখ থেকে সব একেবারে বের করে দেয়, বলে তুমি একটা মেয়ে মানুষ হয়ে এত ড্রিঙ্কস কীভাবে করলে, আমি তো একটুও খেতে পারলাম না। এরপর দেখা যায় ও তো বলে ঠিক আছে আমি তো এবার জিতে গিয়েছি, তোমাকে এবার এই কন্ট্রাক্টে সাইন করতে হবে আর আমাকে চাকরি দিতে হবে।
জামিন তো বলে চাকরিটা তুমি পেয়ে যাবে, কেননা আমি কখনোই আমার কথা নড়চড় করি না, আমি যা বলি তাই করি। আর এরপর ও তো বলে সবসময় মনে রাখবে ফলো ইউর জয়, আর এটাই আমার হোটেলের একমাত্র স্লোগান। আর এর জন্যই আমি এখানে এসেছি, তোমার সাথে এখানে আসতে ভালো লেগেছে তাই এসেছি, কোনো কিছুই চিন্তা করিনি। আর এরপর ও তো কন্ট্রাক্টটাই সাইন করে দেয়। এরপর জামিন বলে তুমি আমার এখানে কাজ করতে পারবে, কোনো সমস্যা নেই, আর সবসময় মনোযোগ দিয়ে কাজ করবে, এতে করে আমরা অনেক দূর এগিয়ে যাব। এরপর দেখা যায় ওরা তো আরও ড্রিঙ্কস করতেই থাকে, কেননা জামিনের অনেক বেশি ভালো লাগছিল এখানে, আর জেমিনকে ওর ভীষণ ভালো লেগেছে। এরপর দেখা যায় ওরা দুজন ড্রিঙ্কস করছে, কিন্তু এদিকে জেমিনের তো অবস্থা খারাপ, কেননা ওর তো ওয়াশরুম যেতে হবে। ও এতটা ড্রিঙ্কস একাই খেয়ে নিয়েছে। ও শুধু বলতে থাকে চলুন আমরা এখান থেকে চলে যাই, কিন্তু ও তো যেতে রাজি হয় না, বলে এখানেই থাকে, আমার তো খুব ভালো লাগছে। তখন ও তো ওর ড্রিঙ্কসটা খেয়ে নেয় আর বলে তাড়াতাড়ি চলুন। এটা বলে ও যখনই যেতে যাচ্ছিল ও তো আর হাঁটতে পারে না। তখন জামিন বলে তোমার কি হয়েছে? ও তো বলে আমার খুব তাড়াতাড়ি ওয়াশরুমে যেতে হবে। ও বলে এত ড্রিঙ্কস খেলে তো এমনই হবে, একটা মেয়ে মানুষ হয়ে তুমি এত ড্রিঙ্কস কিভাবে করো, আর এখান থেকে ওয়াশরুম কত দূর? ও তো ডিরেকশন বলে যেতে যেতে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। তখন জামিন বলে আমি কি করব, কি করলে তোমার হেল্প হবে? ও তো বলে কিছুই করা লাগবে না। আর এরপর জামিন তো বলে এই ছাতাটা নাও, এই ছাতাটা নিয়ে তুমি আড়াল হও, তাহলে হয়তো তোমার একটু সুবিধা হবে। ও তো বলে লাগবে না, আপনি এখান থেকে চলে যান, আপনি চলে গেলেই সব কিছু ঠিক হয়ে যাবে। আর ও মনে মনে ভাবতে থাকে যেন তাড়াতাড়ি বৃষ্টি হয়ে যাক, কিংবা আশেপাশে কোনো নদী থাকুক যেখানে ও ঝাঁপ দিবে। জিমিন তো জামিনকে বলে তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য, কিন্তু সে তো যেতে রাজি হয় না, বলে আমি তোমাকে এরকম অবস্থায় ফেলে যাব না। ও তো বারবার তাড়িয়ে দেয়, কিন্তু ও তো কিছুতেই যাবে না। জামিন তো জিমিনকে রেখে যাবে না, ওকে এভাবে অসহায় অবস্থায় রেখে গেলে ওর কি হবে, এটা ভেবে ও তো কান্না করতে থাকে। এইদিকে জেমিনের অবস্থা খারাপ। এরপর দেখা যায় জামিন বলে আচ্ছা আমি এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু তোমাকে আবার নিতে আসছি। ও বলে তাড়াতাড়ি চলে যান, তাতে আমার হেল্প হবে। এরপর দেখা যায় ও তো এখান থেকে চলে যায়, আর এখানে জেমিনের অবস্থা খুব খারাপ হয়ে যায়। আর কিছুক্ষণ পর জামিন আবার ফেরত আসে, আর এসে বলে এই ছাতাটা ধরো, আমি এখন যা করতে যাব আমাকে বাধা দিবে না। এরপর জিমিন যখন ছাতাটা ধরে জামিন তো ওকে কোলে তুলে নেয়, বলে যে আমি তোমাকে রেস্টরুম পর্যন্ত নিয়ে যাচ্ছি, আর তুমি কোনো কিছু উল্টোপাল্টা কাজ করবে না আমার কোলে। এটা বলে ওকে নিয়ে ও তো দৌড় দেয়। জামিন জেমিনকে জিজ্ঞেস করে এখন কি অবস্থা? ও তো বলে খুব দ্রুত যেতে হবে, আর একটু দেরি করলে ওর ড্রেসই নষ্ট হয়ে যাবে। তখন জামিন বলে আমার ড্রেস কিন্তু নষ্ট করো না, আমি তোমায় তাড়াতাড়ি নিয়ে যাচ্ছি। এটা বলে ও তো দ্রুত করে দৌড় দেয়, যাতে করে ওকে তাড়াতাড়ি ওয়াশরুমে পৌঁছে দিতে পারে। এরপর আমরা দেখি ও তো ওয়াশরুমের কাছেই নিয়ে আসে, আর যখনই ওয়াশরুমের সামনে ওকে নামিয়ে দেয় সঙ্গে সঙ্গে সব কিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যায়। ওরা তো ওদের মিশনে আসতে সাকসেস হয়েছে, আর যেটা খুবই বেশি ফানি ছিল। এরপর দেখা যায় তাড়াতাড়ি করে জেমিন তো দৌড় দেয়, আর জামিনের আর অবস্থা খারাপ, ও তো আর দাঁড়াতেই পারছে না, এত দূর ও দৌড়ে এসেছে। জেমিন তো ওয়াশরুমের মধ্যে ঢুকে, এরপর আমরা দেখি ও আশ্রম থেকে বের হয়ে আসে, আর মনে মনে ও হাসতেই থাকে, বলে যে ওর বস তো ওকে কতটা হেল্প করেছে, আর সে তো অনেক রিচ আর খুব কিউট দেখতে, আর খুবই ভালো মানুষ। এটা মনে করে ও তো স্মাইল করতে থাকে, আর বাইরে থেকে ও ওকে দেখতে থাকে, আর কল্পনায় ভাবতে থাকে যে কিভাবে ওর বস ওকে কোলে তুলে নিয়ে এসেছে। কিন্তু জিনিসটা যদি একটু রোমান্টিক হতো তাহলে একটু ভালো হতো, কিন্তু ও তো খুব এম্বারেস ফিল করতে থাকে আর লজ্জা পেতে থাকে যে কিভাবে ও বসের সামনে যাবে। ও তো ওর মুখ ঘুরিয়ে বসের সামনে আসে। তখন দেখা যায় জামিন জিজ্ঞেস করে তোমার কি হয়েছে? তখন ও তো বলে আসলে আমার একটু লজ্জা লাগছে, খুব এম্বারেস ফিল করছি। তখন ও তো হাসতে থাকে, বলে তোমার কাজ হয়েছে কিনা? তখন জেমিন বলে ইয়েস বস। এরপর দেখি ওরা দুজন হাসতে থাকে, আর তখনই সেখানে একজন লেডি চলে আসে যে কিনা জামিনকে হানি বলে ডাকতে থাকে। এরপর ওরা দুজন পিছনে ঘুরে তাকায়, জামিনের মুখটা একটু কেমন হয়ে যায় এই মেয়েটাকে দেখে। তখন এই মেয়েটা এসে বলে আমি তোমার অফিস গিয়েছিলাম, শুনলাম তুমি নাকি ওইখানে নেই, তাই তো এত কষ্ট করে এখানে চলে আসলাম, আর তুমি তো আমার ফিয়ান্সে, তোমাকে খোঁজার জন্য আমি এতটুকু কষ্ট তো করতেই পারি। এরপর আমরা দেখতে পাই জিমিন তো মনে মনে
ভাবতে থাকে। ওর বস্তু বলেছিল যে সে কাউকে পছন্দ করে না, আর সে বিয়েতে বিশ্বাসী নয়, কোনো মেয়েকেও সে ভালোবাসে না। কিন্তু এই মেয়েটাকে। আর এদিকে জিমিনের মুখটাও একটু কেমন হয়ে যায়। আর এইখানে এসে এপিসোডটি শেষ হয়ে যায়। এপিসোডটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন। আর পরবর্তী এপিসোড দেখার জন্য চ্যানেলটির সাথেই থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।